জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবার নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করেছে। মঙ্গলবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে 28 দফা জাতীয় ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। 5 পাতার জুলাই ঘোষণাপত্রের 21টি দফা জুড়ে 71 থেকে 24 মানুষের সংগ্রাম সহ ফ্যাসিবাদের নানা অধ্যায় প্রেক্ষাপট হিসাবে উপস্থাপন করা হয়। এ সময় 22 দফা থেকে বলা হয়, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার গেল 16 বছরে গুম খুন হত্যার বিচারের অভিপ্রায় স্পষ্ট করেছে। 28 দফার এই ঘোষণাপত্র পাঠ শেষে উপস্থিত রাজনীতিক ও শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে 5ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 2টি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্র কখন থেকে বাস্তবায়ন হবে এবং শহীদ পরিবার ও আহতদের ভাতা প্রদানের বিষয়টি স্পষ্ট উল্লেখ না থাকায় জাতি হতাশ। এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেয়ায় আইনগতভাবে এর বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ব্যাপারে আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম, তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি। এনিওয়ে এই বিষয়ে আমরা আমাদের দলে আলোচনা করে জানাবো। সংবিধানের যে আমরা চেয়েছিলাম প্রিএমবেলে, সেটা হয়নি। তারপরে এটাকে কালকে থেকেই বাস্তবায়িত হবে, সেটা কোনো স্পষ্ট করেনি।
ওনারা যেটা বললেন আগামী সরকার করবে, তাহলে বুঝে গেলে এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। ঘোষণাপত্রটা পাঠ হয়েছে সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এটাতে আমরা সন্তুষ্ট, এটাতে আমরা ইতিবাচক। ঘোষণাপত্রটা আসলে সরকার নিজেই রচনা করেছে, আমাদের সবার থেকে হয়তো ইনপুট নিয়েছে, আমরা আগে এটা দেখার সুযোগ পাইনি, ফলে এটা আমাদের আরও নিবিড়ভাবে হয়তো দেখে তারপরে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটি জানাবো। তবে শঙ্কা হলো যে এই ঘোষণাটার যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতেই কোনো একটা ব্যবস্থাপনার মাধ্যমে গেজেট প্রকাশ অথবা ইত্যাদির মাধ্যমে এটা যেন একটা আইনি ভিত্তি পায়, সেটাই হলো আমাদের বড় চাওয়া। এখন আমাদের পরবর্তীকালে জনগণের আকাঙ্ক্ষা কি, ভবিষ্যতের করণীয় কি, নির্দেশনা কি, অভ্যুত্থান আমাদের সামনে কি কর্তব্য হাজির করেছে, সেগুলো এখানে যথাসম্ভব এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এগুলো আমরা তো প্রতিনিয়ত বলছি, 1 বছর ধরে বলছি, সেগুলোই মানে আমাদের উচ্চারিত এতদিনকার কথাগুলোই এখানে অঙ্গীকার হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখানে বোধহয় ওইভাবে আইনগতভাবে খুব বেশি কিছুতে ফোকাস করা হয় নাই। কার্যত আগামী নির্বাচন এবং নির্বাচনের পরের যে সংসদ হবে সেই সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটা অনেক বড় জার্নি ছিল সেই গত 6 মাস ধরে, 7 মাস ধরে। জুলাই আপনার গণ অভ্যুত্থানকে রিক্রিয়েট করা, একসাথে সেলিব্রেট করা, আমাদের ঐক্যকে তুলে ধরা খুব প্রয়োজন ছিল। আমাদের রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি, আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সব কিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান। রাজনৈতিক মতবিরোধ বা ভিন্নতার কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসার সুযোগ না পায় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফেসবুক লাইভে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন। জাতীয় ঐক্য বহাল আছে জানিয়ে ভবিষ্যতেও তা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। 1-11 নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের
চূড়ান্ত মাইল ফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা যে বাতাবরণ তৈরি হয়েছে, সেটিকে এখন বাস্তবায়ন করা আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব। একটি দল মুখে সংস্কার মানার কথা বললেও তাদের মনে ভিন্ন ভাবনা। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। মঙ্গলবার সকালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগরী উত্তর জামাতের গণমিছিলের আগে মন্তব্য করেন তিনি। আর জামাত ইসলামী দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামাত। স্বৈরাচার আর আসতে পারবে? এই কোড মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না। যে নেতা পিআর বুঝে না, তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না। এরকম নেতা রাজনীতি করা ঠিক না। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি। এটা আমরা দেখতে চাই। জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের যথাযথ স্বীকৃতি ও ইতিহাসের সঠিক ব্যাখ্যা থাকতে হবে। পক্ষপাতদুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে কথা বলেন তিনি। সকালে ফ্যাসিবাদের পতন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে তিনি বলেন, জুলাই শুধুমাত্র একটি আন্দোলন কিংবা ক্ষমতার পরিবর্তন নয়, এটি নতুন উদ্যমে জাগরণের নাম। বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের সকল শক্তির ভূমিকার স্বীকারোক্তি থাকতে হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগরীর আয়োজিত র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি ভিসি চত্বর হয়ে শাহবাগে এসে শেষ হয়। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত হন। যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠনের ঐক্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, মানবতা ও মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। 24-এর গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা প্রাণের মায়া ত্যাগ করে ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছিল, তাদের রক্তের ঋণ পরিশোধ না করে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে অনুসরণ করছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন বড় একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে রক্তে রঞ্জিত গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি নিশ্চিত করে অবিলম্বে পতিত স্বৈরাচারের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বিজয়নগরে এক সমাবেশে তিনি একথা বলেন। অনতিবিলম্বে জুলাই ঘোষণা করে তার আইনি মর্যাদা প্রদান করা হোক, শান্তির মর্যাদা প্রদান করা হোক। তা না দেওয়া পর্যন্ত আমাদের জুলাই আন্দোলন থামবে না, থামতে পারে না।
যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই সমস্ত দুষ্কৃতিকারী, ফ্যাসিবাদী স্বৈরাচারী, তাদেরকে বিচারের আগ্রহে দাঁড় করার জন্য মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার প্রতীকে ফাঁসি কার্যকর করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে প্রতীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেয়া হয়। এরপর ফাঁসি কার্যকর করা হয়, যেখানে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র শেখ হাসিনার বিচার শেষ করা এবং তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ৩৬ জুলাই অনুষ্ঠানকে ঘিরে মব তৈরি করে আওয়ামী লীগের বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দিতে স্বৈরাচারের দোসররা চেষ্টা করছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। বলেন, শিবির অবশ্যই মানবতা বিরোধীদের বিচার চায়। এর আগে শিবিরের অনুষ্ঠানকে ঘিরে বাম ছাত্র সংগঠনগুলো উত্তেজনা তৈরির চেষ্টা করে বলে অভিযোগ করে ছাত্র শিবির। তবে ঢাবি ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য তারা তৎপর রয়েছেন। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে, কখনো কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টেড অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। বোঝাপড়ে আসছি যে আমরা ওই ফুটেজটা দেখব, দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা করব। চিহ্নিত করতে পারলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বর ভেঙে ফেলার পর স্বল্প সময়ের মধ্যেই সেখানে স্থাপন করা হয়েছে নতুন স্মৃতিস্তম্ভ ৩৬ জুলাই। স্থাপনের পর মঙ্গলবার সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে শাহবাগের এই স্তম্ভ ঘিরে সাধারণ মানুষ ভিড় করেন। সারাদিন তারা ঘুরে দেখেন, ছবি তুলে ধরে রাখেন স্মৃতি। ঢাকা ছাড়াও স্থাপনাটি দেখতে বিভিন্ন জেলা থেকে আসেন মানুষ। দর্শনার্থীরা বলেন, গত বছরের জুলাই আগস্টের দুঃসহ স্মৃতি এখনও তাদের তাড়া করে। শহীদদের স্মরণে যে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভ করা হয়েছে তার প্রশংসা করেন তারা। স্বৈরাচারের পতনের দিন, এই দিনটাকে স্মরণীয় করার জন্য এবং বাচ্চাদেরকে বোঝানোর জন্য, ওরা যাতে এটা অনুভব করতে পারে, স্মৃতিতে ধরে রাখতে পারে যে এরকম একটা স্বৈরাচার ছিল যার পতন হয়েছিল ৫ই আগস্ট। এই স্মৃতিটা ওদেরকে দেওয়ার জন্য আজকে আমরা গাজীপুর থেকে এখানে এসেছি। ৭১ ভুলে গিয়ে ২৪কে ধরে আমরা আগাতে পারবো না, আর আমরা ২৪কে ভুলে শুধু ৭১ নিয়েও আগাতে পারবো না। আমাদের সব কয়টা দরকার, যুগ যুগ ধরে এগুলো সাক্ষী হয়ে থাকবে। নতুন করে কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠী ফ্যাসিবাদী কায়দায় নিজেদের উত্থান দেখতে চাইলে তাদেরও পরিণতি হবে ভয়াবহ। জুলাই ফোর্সের আয়োজনে মঙ্গলবার দুপুরে শাহবাগ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন, জুলাইয়ের অর্জন কোনো একক রাজনৈতিক দলের নয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন অতর্কিত হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছিল, বিবেকবান মানুষ সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে বিজয় নিয়ে আসে। এ সময় ফ্যাসিস্ট হাসিনার বিচার দ্রুত শেষ করার দাবি জানান বক্তারা। আদালত আগামী যে ৩৬ জুলাই আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হবে, সেই বর্ষপূর্তির আগেই শেখ হাসিনা সহ সকল দোষরদের ফাঁসি কার্যকর করতে হবে। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ে ভিক্টোরি মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার বিকেল ৪টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় কর্মসূচি। তারপর বাংলা মোটর, কারণ বাজার, ফার্মগেট হয়ে খামারবাড়ি দিয়ে মানিক মিয়া এভিনিউয়ে এসে শেষ হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা গত বছরের ৫ই আগস্টের বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাগচাষ জুলাইয়ের শুরুতেই মাসব্যাপী যে কর্মসূচি দেয় তারই অংশ হিসাবে ভিক্টোরি মার্চ পালন করল সংগঠনটি। হ্যাঁ, আমরা এটা মনে করি যে ১ বছর হয়ে গেল আজকে আমরা বিজয় পালন করছি, কিন্তু এখন অবধি যারা গত বছর গণহত্যা চালিয়েছে, খুনের পর খুন করেছে, মানুষের জীবন কেড়ে নিয়েছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, কেউ একজনের বিচার এবং
বিচারের প্রক্রিয়া যে দৃশ্যমান অগ্রগতি, সেই দৃশ্যমান অগ্রগতি আমরা এখনো লক্ষ্য করতে পারিনি। এটি খুবই দুঃখজনক। আজকে 1 বছর পরে বিজয় উৎসব পালন করতে এসে আমাদের বলা হচ্ছে। একই সঙ্গে শহীদ পরিবার এবং আহতদের যে রিহ্যাবিলিটেশন, যে পুনর্বাসন করবার দরকার ছিল, সেটিও গত 1 বছর হয়নি। এটিও আমাদের জন্য দুঃখজনক। সুতরাং এই 1 বছর পরে বিজয় উৎসব পালন করলেও আমরা বিজয়ের যেই মূল আনন্দ, যে পূর্ণ আনন্দ, সেটি পেতাম যদি খুনিদের বিচার হতো। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরেও দেশে এখনও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ সমাবেশে এই মন্তব্য করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মঙ্গলবার দুপুর 12টায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ সমাবেশের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সমাবেশে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, 1 বছর পরও সমাজে এখনও বৈষম্য রয়ে গেছে। ঢাবির কলা অনুষদের ঋণ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, শহীদদের আত্মত্যাগ আজও পূর্ণ মর্যাদা পায়নি। শহীদদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও জানান তিনি। যারা এফএসি সরকারের সহযোগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, 2-1টা জায়গায় আমরা শুনছি, দেখতেছি অল্প বিস্তর বিচার হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় আমরা সেই বিচার এখনো দেখতে পারতেছি না। অবিলম্বে সেই বিচারের ব্যবস্থা করতে হবে। ক্ষমতার মোহ অনেক উপদেষ্টার মধ্যে স্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। বলেন, কিছু উপদেষ্টার অপরিপক্কতা ও অজ্ঞতা রাষ্ট্রে অস্থিরতা তৈরি করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশে আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। সমাবেশে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা আর চলবে না। স্বৈরাচারের দোসররা এখনও কিছু গণমাধ্যমে সক্রিয় উল্লেখ করে তাদেরকে চিহ্নিত করার তাগিদ দেন তারা। ক্ষমতার মোহ কোনো উপদেষ্টার মধ্যে আমরা লক্ষ্য করছি, সেটা খুবই দুঃখজনক। তাদের অদূরদর্শিতা, অপরিপক্কতা এবং বিচক্ষণতার অভাবের ফলে কিন্তু অনেক অশান্তি হচ্ছে। এখন 1 বছরে তারা সেগুলি নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাদের যে দূরদর্শিতার অভাব, সরকার পরিচালনায় অজ্ঞতা এবং রাজপথের ভাষা বুঝতে না পারা, সেটা কিন্তু দেশকে আরও অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদ পতনের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হয়, তখন আমরা চেয়েছিলাম যে গণমাধ্যমগুলো সংস্কার হবে। গণমাধ্যম সংস্কারের জন্য এই সরকার একটি কমিশন তৈরি করেছিল। যে ফাউলটি এই সরকার প্রথম করেছে সেটি হচ্ছে যে গণমাধ্যম সংস্কার কমিশনের নামে যে কমিশনটি করেছিল, সেখানে গণমাধ্যমের নেতৃত্ব দানকারী কোনো সংগঠনের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণ অভ্যুত্থানের অংশীদার হিসাবে ইসলামপন্থী ও তৌহিদি জনতাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম ওলামারা বলেন, জঙ্গি তকমা দিয়ে গত 15 বছরে নিরীহ মানুষদের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। আর এ কাজে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে। তাদের রোষানলে পড়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষার্থী সহ ইসলামপন্থীরা। অভ্যুত্থানের 1 বছর পরেও অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে ইসলামপন্থী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতির দাবি জানান তারা। বিভিন্ন সংস্কার কমিশন থেকে, জনপরিষদ থেকে ইসলামকে বাদ দেওয়ার একটা সচেতন প্রচেষ্টা আমরা দেখতেছি। সেটার প্রতিবাদেও আমরা আজকের এই জনসমাবেশ করতেছি। গুম, খুন, হত্যা, ধর্ষণের সাথে জড়িত ছিল। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী যেন এইরকম দৃশ্যতা করতে না পারে। আগামীতে যেন এই ফ্যাসিস্ট কেউ যেন এই ফ্যাসিস্ট হয়ে তৈরি না হয়, আমরা সেই দাবি নিয়েই মৌলিকভাবে মাঠে নেমেছি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে র্যালি, আলোচনা সভা। জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা। মঙ্গলবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এর আগে নগরীর টাউন হলের সামনে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে
শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। এদিকে চট্টগ্রামে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় অভ্যুত্থানের বিজয়ের দিনের কর্মসূচি। অংশ নেয় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষ। ময়মনসিংহে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচি। নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনে আগতরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। জুলাই গণঅভ্যুত্থান অন্যায়, দুর্নীতি ও স্বৈর শাসনের বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারি কান্ট্রি গলফ ক্লাবে এ কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ভাটিয়ারিতে বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে আয়োজন করা হয় জুলাই গলফ টুর্নামেন্ট, যেখানে সামরিক কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী ও ছাত্রসহ অংশ নেন নানান শ্রেণী পেশার মানুষ, নানান পেশার 50 জন গলফার। টুর্নামেন্ট শেষে 7টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। এ সময় বক্তারা বলেন, 1971 সালের মতোই শোষণ আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনে নেমেছিল সাধারণ মানুষ, যেখানে প্রমাণ হয়েছে শক্তি বা ক্ষমতা নয়, জাগ্রত বিবেক সবসময় একটি জাতির পথ প্রদর্শক। 2024 সালের জুলাই মাসে ছাত্রদের ডাকে দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের অধিকার ও সম্মান রক্ষায় রাজপথে নেমে আসে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গ করে। আমাদের দায়িত্ব তাদের এই আত্মত্যাগকে সম্মান জানানো, ইতিহাসকে ভুলে না যাওয়া এবং একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ায় সক্রিয় ভূমিকা পালন করা। দেশের জন্য তাদের এই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্বাধীন ও সুষ্ঠু সাংবাদিকতার জন্য বিএনপি কোনো বাধা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে জুলাই নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির সাংবাদিকতা না করে বাংলাদেশের সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, আপনারা বাংলাদেশের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আমাদের। আমরা গত 1.5 শতক যুদ্ধ করেছি এই সাংবাদিকরা যাতে তাদের এই কাজটা করতে পারে। ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখে দিয়ে জনকল্যাণময় দেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মহানগরী জামাতের গণমিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। শুধু আন্দোলন সংগ্রামী নয়, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের যে কোনো প্রয়োজনে মানুষের পাশে ছিল বলে মন্তব্য করেন তিনি। এ সময় জামাতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি নির্বাচন করে ক্ষমতার পালাবদল হলেই জুলাই বিপ্লবের উদ্দেশ্য সফল হবে না। ফ্যাসিবাদী শাসন কায়েম করে মূলত মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে বলেও বক্তব্য দেন তিনি। পরে সমাবেশ শেষে গণমিছিল নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটে পদ্মা নদীর তীরে স্রোতে ধসে পড়েছে একটি জেটি। ঝুঁকিতে রয়েছে আরও একটি জেটি, ফলে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। লঞ্চঘাট কর্তৃপক্ষ জানায়, নদীর প্রচণ্ড স্রোতে জেটির খুঁটির নিচের মাটি সরে যাওয়ায় দুপুরে একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, আরেকটি যে কোনো সময় ধসে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এমন দুরবস্থা হলেও সময় মতো কার্যকর ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। আপাতত রিজার্ভ 2 নম্বর ফেরিঘাটে লঞ্চঘাট স্থানান্তর করা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ভাঙা জেটি মেরামতের কাজ শুরু হবে বলে জানায় ভিআইডব্লিউটিএ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসিল্যান্ড অফিসের অভ্যন্তরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান করতে বাধা দেয়ায়
জাতীয় নাগরিক পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা অফিসের অভ্যন্তরে বেষ্টনী ভেঙে সহকারী কমিশনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও বাধা উপেক্ষা করে নিজেদের কর্মসূচি পালন করে এনসিপি, মঙ্গলবার সকাল 11:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেলে এনসিপির 4 নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 30 জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন আশুগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার কাজী তাহমিনা সারমিন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আশুগঞ্জ এসিল্যান্ড অফিসের অভ্যন্তরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালটি গেল বছরের 5 আগস্ট ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ওই মুরালের স্থানে গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি লাগানো হয়। নিরাপত্তার স্বার্থে মুরালের জায়গাটি টিনের বেড়া দিয়ে ঢেকে দেয় এসিল্যান্ড অফিস। মঙ্গলবার ওই টিনের বেড়া ভেঙে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও জুলাই মঞ্চ করতে চায় এনসিপি। তবে পূর্ব অনুমতি না থাকায় সরকারি অফিসের অভ্যন্তরে অনুষ্ঠান না করার জন্য বলা হয় এনসিপি নেতৃবৃন্দের। তবে এতে কর্ণপাত না করে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়ক আমিনুল ইসলাম দীপু, সমন্বয়কারী সুমন মৃধাসহ আরও কয়েকজন সহকারী কমিশনারকে হুমকি দিয়ে মব সৃষ্টির চেষ্টা করে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম বলেন, এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার বা বেড়া ভাঙ্গার অভিযোগ সঠিক নয়। ভারতের উত্তরখণ্ডের ক্লাউড বাস্টের কারণে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন 4 জন। পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ আরও অর্ধশত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মেঘের বিস্ফোরণের পর শুরু হয় ভারী বৃষ্টি। উত্তরকাশীর ধারালি গ্রামের পাহাড়ি অঞ্চল বেয়ে নেমে আসে বন্যার আকস্মিক স্রোত। এ সময় পাহাড় ধস ও বন্যায় ভেসে যায় অসংখ্য বাড়ি। রাজ্যের মুখপাত্রের দাবি, অভিযান পরিচালনা করছে উদ্ধারকারী দল। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দল। সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দেশটির লাহোর ও রাওয়ালপিন্ডিতে বড় সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ দলের অন্যান্য নেতাদের মুক্ত করার জন্য এই আন্দোলন চলছে। পিটিআইয়ের প্রাদেশিক শাখাগুলো সমাবেশ, জনসচেতনতামূলক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করেছে। এদিকে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে শেহবাজ শরীফের সরকার। পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে 144 ধারা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু পিটিআই নেতাকে। দুর্নীতির মামলায় ইমরান খানের কারাদণ্ড 2 বছর পূর্ণ করা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ইতালিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করেছেন রাজধানী রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মন্তব্য করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। আলোচনা শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে ছিল গণ অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশ দূতাবাস রোম কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই গণ অভ্যুত্থানে আহত বঙ্গবন্ধু দোয়া ও মোনাজাত। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে গৃহবন্দির নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সোমবার দেশটির সর্বোচ্চ আদালত এর নির্দেশ দেন। এরপরই তার বাসার সামনে আইনজীবী ও পুলিশের গাড়ি জড়ো হতে থাকে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ ও আইনজীবীর অনুমতি ছাড়া বলসোনারোর বাসায় কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি মোবাইল ফোনও ব্যবহার করতে পারবেন না তিনি। তার বিরুদ্ধে 2022 সালের জাতীয় নির্বাচনে ষড়যন্ত্র করে সামরিক অভ্যুত্থানের অভিযোগ তোলেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুইস ইনালসিও লুলা ডি সিলভা। এর আগে বলসোনারোকে বিচারের আওতায় আনায় ব্রাজিলের ওপর 40% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের উপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মস্কো থেকে তেল আমদানি বন্ধ করলেও সেই সুযোগ রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ভারত, এমন অভিযোগ ট্রাম্পের। বলেন, বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেলের বাজার ভারত, যেখান থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক যোগান পাচ্ছে মস্কো। অবশ্য যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউপোর্ট স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শিডিউল বিপর্যয় হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। সোমবার সকালে জার্সি সিটির একটি কমিউটার ট্রেনের রেলিং থেকে আগুনের শিখা বের হয়। এ সময় ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ট্রেনের ভেতরে থাকা ১৩ জন যাত্রী শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় পড়ে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার পর যাত্রীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। এ সময় লোকজন দরজা খোলার জন্য চিৎকার শুরু করে। আগুন লাগার প্রায় ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড আগুনের লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এসব কমিউটার ট্রেনগুলোতে প্রতিদিন গড়ে ১.৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করে। যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে $৫০ কোটি বরাদ্দ দিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। মঙ্গলবার বরাদ্দের ঘোষণা দিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। মঙ্গলবার একটি বিবৃতি এই ঘোষণা দিয়েছে ৩ দেশের প্রতিনিধি দল। এই অর্থ দিয়ে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল কেনার সুযোগ পাবে কিয়েভ। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপের মিত্রদের থেকে অর্থ নিয়ে ইউক্রেনে অস্ত্র পাঠাবে ইউক্রেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি মন্তব্য করেছেন, দীর্ঘমেয়াদের ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ন্যাটোর ভূমিকার প্রশংসা করেছেন জেলেনস্কি। বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব 20 দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। বয়সভিত্তিক এই টুর্নামেন্টের বাছাই পর্বে এইচ গ্রুপে রয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পূর্ব তিমুরের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে টানা তৃতীয় দিন নিজেদের অনুশীলন শেষ করেছে আফিদারা। প্রথম ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানিয়েছেন কোচ ও অধিনায়ক। I think the most important thing is we know we're streets behind Korea in terms of actual, their professionalism and their organisation, and you can go on and on and on, investment, etc., and the quality of their players. We've achieved one goal by qualifying for the Asian Cup senior nationals in next March, but obviously this is a very, very important competition to us in terms of seeing where we are in terms of our development at under 20 level. আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। সেন্ট কিটসে আইসিসির আচরণবিধি ভাঙ্গায় শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের সাথে পঞ্চম টি-20তে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে শাস্তি পেতে হয় এই ব্যাটারকে। শাস্তিস্বরূপ ম্যাচ ফির 10% জরিমানা ও টিম ডেভিডের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। ম্যাচের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বল ওয়াইড দাবি করেন ব্যাটার ডেভিড। অবশ্য ওই বল আম্পায়ার ওয়াই ঘোষণা করেননি, আর তাতে অসন্তোষ প্রকাশ করেন অজি এ ব্যাটার। এমন ঘটনায় ডেভিড নিজেদের অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত 24 মাসে টিম ডেভিডের জন্য এটি ছিল প্রথম শাস্তিযোগ্য অপরাধ। শেষ করছি এখন চারিদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং
ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।